নমস্কার। শোনাচ্ছি সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ থেকে উপন্যাসের দ্বিতীয় খণ্ড শুরু করছি। আজ উপন্যাসের দাবিংশু পর্ব। তখন ভালোবাসার যৌবন হরণ কইরা নেয় আকালুদ্দিন। আন্নু ঘরের ভিতর। ফেলু বাছুর নিয়ে মাঠে গেছে। ফেলু মাঠে নেমেই দেখল দুটো ঘোড়া পুকুর পাড়ে গোলাপজাম গাছটায় কারা বেঁধে রেখেছে। অনেক লোকজন ছুটে যাচ্ছে ঠাকুর বাড়ি। বুড়ো কর্তার শরীর খারাপ হতে পারে। ঘোড়া তারিণী কবিরাজের হবে। ঘোড়ায় চড়ে শ্বাসকষ্ট নিরাময় করতে এসেছেন তারিণী কবিরাজ। অন্য ঘোড়া মতি রায়ের হবে। ওরা বুড়ো কর্তার বড় যজমান। কিন্তু তখনই ফেলু দেখল কজন পুলিশ পুকুর পাড়ে কি খুঁজছে। নীল পাগড়ি মাথায় দুজন মানুষ ঘোড়া দুটোকে কি খেতে দিচ্ছে। বুঝি থলের ভিতর চানা দিয়ে মুখ বেঁধে দিয়েছে। সে দূর থেকে ঠিক ঠাউর করতে পারছে না হাতে চানা খাওয়াচ্ছে না থলের ভিতর চানা। দফাদারের হাত চেটে দিচ্ছে না পিঠ চেটে দিচ্ছে তাও বোঝা যাচ্ছে না। শুধু দুই ঘোড়া গাছের নিচে দাঁড়িয়ে কিছু একটা করছে বোঝা যাচ্ছে। আকালুদ্দিন বাঁশঝাড়ের নিচে টেনে এনেছে বিবিকে। লোকজন ছুটছে হিন্দু পাড়াতে। ছোট ঠাকুরকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে এমন একটা শোরগোল শুনেই আন্নু শাড়ি পরে বের হতে যাবে, তখন আকালুদ্দিন সামনে দাড়িতে আতর মেখে হাজির। সারা রাত আজকাল আর আন্নু ঘর থেকে বের হতে পারে না। ফেলু মটকা মেরে পড়ে থাকে, ঘুমোয় না। হাতের কষ্টে সে সারা রাত ছটফট করে। কিন্তু আন্নুর মনে হয় ওটা হাতের কষ্ট নয়, যেন ভিতরে সেই সন্দেহের কোড়া পাখিটা কুড়ে কুড়ে খায়। ঘুম আসে না মিয়ার চোখে। আকালুদ্দিন মিয়া তার ঘুম হরণ কইরা নিচ্ছে। আকালুদ্দিন শামুর পরই এ অঞ্চলের লীগের বড় নেতা। শামু গাঁয়ে বড় আসে না, এলেও দু একদিন থাকে, তারপরই চলে যায়। আকালুদ্দিনের উপর সব ভার এখন। সে মুসলমান গায়ে গায়ে ঘুরে মানুষজনকে তার দলে টানছে। কারণ আবার নির্বাচন আসছে, যা শোনা যাচ্ছে এবারে পৃথক নির্বাচন হবে। কোন মাসে হবে কে জানে। ফজলুল হক সাহেবের তেমন আর রবরবা নেই। আকালুদ্দিন মাঠে নেমে যাবার সময় খালি বাড়ি পেয়ে এক লাফে ঘরের ভিতর, বিবিকে টানতে টানতে একেবারে বাঁশবনের ভিতর। আরে মিয়া, করো কি, সময় অসময় নাই। তুই চুপ কর দিহি। ওই দেখ মরত্তর মাঠে খোঁড়া মুরগের মতো হাইটা যায়। আন্নু কাপড় তুলে উঁকি দিয়ে দেখল সত্যি ফেলু মিয়া মোরগ বনে গেছে। আকালু তখন আন্নুকে একটা জবরদস্ত মুরগি বানিয়ে ফেলল। মুরগি বানিয়ে আকালু আন্নুকে নাস্তানাবুদ করে দিচ্ছে। সে সেই আবঝা মতো জায়গায় দাঁড়িয়ে হেসে উঠল। আমার মরদ লাথি মারে মিয়া। নালিশ দিতে দিতে সে আরামে বারবার পুষ্ট মুরগি বনে যাচ্ছে। আকালু দাড়ি ঘষে দিচ্ছিল ঘাড়ে। বড় আরাম বোধ হচ্ছে দুজনার। সামান্য এক বাছুরও নাস্তানাবুদ বানিয়ে দিচ্ছে ফেলুকে। বাছুর লেজ তুলে ছুটছে ফেলুকে নিয়ে। আকালু দাড়ির আতর তখন বিবির মুখে ঘষে দিচ্ছে, পিঠে হাত রেখে ঘাড় চেটে দিচ্ছিল। তারপর যা হয়, পরের বিবিকে বিসমিল্লাহ রহমানের রহিম বলে বনে জঙ্গলে ভোগ করে একেবারে তাজা মানুষ আকালু। অথবা যেন সে মোল্লা বনে যায়, পান খায়, গুয়া খায় এবং বারে বারে নদীর পাড় দিয়া হাইটা যায়। আকালু পরের বিবিকে মুরগি বানিয়ে হাঁটছে নদীর পাড়ে। সেও দেখতে পেল দুটো ঘোড়া গাছের নিচে বাঁধা। সে মনে মনে কপট হাসল, কারণ তখন ফেলুর বাছুরটা লেজ তুলে মাঠের দিকে না নেমে বাড়ি মুখো উঠে যাচ্ছে। কে যেন বলে, ফেলু তোর মরণ, তোর বিবির শরীরে আতরের গন্ধ। তুই আতরের গন্ধ টের পাবি বলে তোকে বাড়ি মুখো উঠে যেতে দেখলে বিবি তোর ঝাঁপ দিল পুকুরে। আর আছে ষণ্ড হাজি সাহেবের। সে তরে কেবল ভয় দেখায় চষা মাঠের ওপর দাঁড়িয়ে। তোর যে কি হবে ফেলু, তুই তালাক দিবি বিবিকে। ফেলু মনে মনে হাসে। সে আজকাল একা থাকলেই মনে মনে কথা বলে। ওর এটা ক্রমে স্বভাব জন্মে গেছে। তখনই ওর মাইজলা বিবির জন্য মনটা টনটন করতে থাকে।
আমার আসে ডাকি আল্লাহ। সে এক হাত উপরে তুলে নসিবের কথা আল্লাহকে জানাতে চাইলে দেখতে পায় আকালউদ্দিন মিয়া নদীর পাড়ে হাঁটটা যায়। মিয়া যাবে বক্তৃতা দিতে। পরাপরদির হাটে লীগের সভা, সকাল সকাল দলবল নিয়ে চলে যাবে। এখন গায়ে গায়ে সে চাষি মানুষ জোগাড় করতে যাচ্ছে। তারও ইচ্ছা হাটে সে যাবে একবার। তার এই লীগের মিয়াদের লম্বা কথা শুনতে ভালো লাগে। গায়ে কাঁটা দেয় যখন আকালউদ্দিন বলে, দেখেন মিয়ারা, চক্ষু তুইলা দেখেন, কি আসে ডা আপনে গো, খানা নাই পিনা নাই, জানে নাই খুন, হিন্দুরা সব চুরি কইরা নিছে। তখন মনেই হয় না ও হালা হারামজাদা তার বিবির তালাকের জন্য বসে আছে। 10 টাকার লোভ দেখাচ্ছে। তালাক করে দিলেই সে তার মজুরা পেয়ে যাবে। তালাকনামা পেলে বিবি মল বাজিয়ে উঠে আসবে আকালুর উঠানে। ফেলু তখন হাসে, সেই এক নিষ্ঠুর হাসি। আরে মিয়া, এটা কি কও? বিবির দাম মিয়া খাবলা খাবলা জমির মতন, তারে কম মূল্যে বিশা লাভটা কি কও দেহি? যতদিন আসে তাইন আমি আসি ততদিন। আমার মূল্যটা তোমার কাছে আসে 10 টাকা, 1 টাকা। টাকা পয়সা সব জলে। বিবি যদি চলে যায় তবে ফেলুর থাকে কি? আমি যে মিয়া ফেলু শেখ, আমার হাত ভাঙিয়া দিছে পাগল ঠাকুর। ঠাকুর তুমি আসো আর 1 ষণ্ড। 3 ষণ্ডের মোকাবিলা করতে পারি আমি একা ফেলু। 1 ষণ্ড হাজি সাহেবের খোদাই ষাঁড়, অন্য ষণ্ড মিয়া আকালউদ্দিন, আর 1 হাত ভেঙে দিয়ে পাগল ঠাকুর হয়ে গেছে 3 ষণ্ডের 1 ষণ্ড। সে ফাঁক পেলেই এখন কোরবানির চাকুতে ধার দিচ্ছে। কার গলা ফাঁক করবে তার আল্লাহ জানে। তা যা আছে কপালে, দেবে পারি একদিন মুড়াপাড়া। হাতেরই বাগি বাছুর কোরবানি দিয়ে আসবে ভাঙা মসজিদের মাজারে। মুড়াপাড়ার বাবুরা 7টা মসজিদের খরচ দেয়, কাছারি বাড়ি থেকে খরচা যায়। তবু তোমরা মিয়ারা মা আনন্দময়ীর পাশে যে ভাঙা এক মসজিদ আছে, বন জঙ্গল আছে, সেখানে নামাজ পড়তে পাবে না। মিয়া আকালউদ্দিন এই নিয়ে এ অঞ্চলে বক্তৃতা করে বেড়াচ্ছে। মৌলভী সাহেব, যার মুড়াপাড়ার বাজারে সুতার কারবার আছে, সে এসেছিল একবার। সে এসে বলে গেছে, আল্লাহর দুনিয়ায় কাফের থাকুক, আল্লাহ তা চান না। বিধর্মী নিধন হোক, ইনশা আল্লাহ। পরবে পরবে জিগির দেও, দেশ চাই পাকিস্তান। হিন্দুর দেবী 2 ঠ্যাং ফাঁক কইরা কি যে কাণ্ড একখানা। সোনার মুন্ডমালা গলায়, ট্যারসা শখে সাইয়া থাকে। পারেন না মিয়া কোরবানি দিতে আল্লাহর নামে নিজের জান? নামাজ পড়তে পারেন না মিয়া ভাঙা মসজিদে? আপনারা যদি আল্লাহর দরবারে জেলার মুখে পড়েন, কি জবাবটা দিবেন কন দিহি? আপনারা কন আল্লাহর বান্দা। ফেলু মনে মনে কবুল করল, সত্যি আল্লাহর এই নামে তবে কাম কি? তা তুমি মিয়া আকালউদ্দিন এত কথা কও, মঞ্চে উইটা নাচন কোদন করো। তুমি মিয়া তবে জিগির দাও না ধর্মযুদ্ধের? কে আসরে মিয়া, কোন গায়ে কারা আসে? আল্লাহর বান্দা দুনিয়ায় আইসা তবে কামটা কি? চলো যুদ্ধে, ধর্মযুদ্ধে। হাতে বল্লম, সরকি, বাঁশের লাঠি এবং তোমার যা আছে। যদি না থাকে তবে সুপারির শলা দেও এবারে আল্লাহু আকবর বলে ধ্বনি একখানা। কিন্তু তখনই মনে হলো ধ্বনি উঠছে ঠাকুর বাড়ি। সবাই মিলে ধ্বনি দিচ্ছে, বন্দে মাতরম। কি কারণ এ ধ্বনির? কারণ সন্তোষ দারোগা ছোট ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছে। এসেছিল রঞ্জিতকে ধরতে, কিন্তু তাকে পেল না। নিজ বলে দারোগা সাহেবের সমন খাড়া করে ধরে নিয়ে যাচ্ছে ছোট ঠাকুরকে। শশীভূষণ ধ্বনি দিচ্ছে বন্দে মাতরম, ধ্বনি দিচ্ছে শচীন্দ্রনাথ কি জয়, ধ্বনি দিচ্ছে ভারত মাতা কি জয়। দেশের কাজে মানুষ জেলে যায়। ফেলু 2 বার জেল খেটেছে, খুনের দায়ে জেল খেটেছে। আর শচী ঠাকুর খাটবে স্বদেশের জন্য। সেও একবার এভাবে জেলে যেতে চায়। ওদের দেখা দেখি সেও মাঠের এপারে দাঁড়িয়ে হাঁক দিল, আল্লাহু আকবর। হিন্দুরা কিছুতেই ওদের জন্য দেশটা আলাদা করে দিচ্ছে না। পায়ের তলায় রেখে কেবল মজা দেখতে চায়। হালার হালা কাওয়া, হালার হালা কাফের।
কিন্তু ফেলুর হাঁক এত আস্তে হলো যে সে নিজেই শুনতে পেল না। তবে কি ওর গলা বসে গেছে? গতকাল সে চিল্লাচিল্লি করেছে বিবির সঙ্গে। বিবি তার 2 কাঠা ধান এনেছে গতর খেটে। সে একবার বিল থেকে বড় মাছ ধরে এনেছিল, কারণ বিবি তার সব পারে, সব চুরি করে আনতে পারে। এই চুরি করার নামে বিবি তার মাঠে যায়। আর কতদিন পাহারা দিয়ে রাখবে? মাঝে মাঝে তার মনে হয় বিবির খাইশ মিটে না, পাল খাওয়া গরুর মতো লাফায়, চোখ সাদা করে রাখে। তখন ওর ইচ্ছা হয় মাজায় একটা দম করে লাথি মারে। লাথি মারলেই পাল থেকে যাবে, থেকে গেলেই গরু তার গাভীন, আর লাফাতে পারবে না। এতে আর শরীরে মোহব্বত থাকবে না, চোখ মুখ সাদা ফ্যাকাশে। আন্নু একটা উড়াট জমির মতো খালি পড়ে থাকবে, আবাদ করতে কেউ আসবে না। তখন হালার বাছুর একেবারে উঠানে, বাছুরটার পিছনে ফেলুর ঠিক ছুটে আসবে। ঘাড়ে মুখে আন্নুর আতরের গন্ধ। সে তাড়াতাড়ি বাছুর উঠানে দেখে মুখ ধুয়ে ফেলল, কিন্তু পিঠে ঘাড়ে গন্ধটা লেগে আছে। ফেলু কাছে এলেই টের পাবে। বাছুরটা যত নষ্টের গোড়া। সে ভাবল উঠানে নেমে ফেলু উঠে আসতে না আসতেই আবার মাঠে তাড়িয়ে দেবে কিনা। এখন বাছুরটা না এলে মানুষটা আসতো দুপুরে। যখন মাথার ওপর সূর্য, তখন ফেলু উঠে আসে। ঘাড়ে গলায় সামান্য পেঁয়াজ রসুনের গন্ধ মেখে রাখল আন্নু। ফেলু যেন টেন না পায় আকালু বিবিকে ভোগ করে গেছে। এখন আন্নু তাড়াতাড়ি কি যে করে। আর তখনই হিন্দু পাড়াতে আবার সেই ধ্বনি। সে যেন অনেকদিন পর এমন ধ্বনি শুনতে পাচ্ছে। সে এতক্ষণ আকালুর সঙ্গে ঝোপে জঙ্গলে পীড়িত করছিল বলে খেয়াল করেনি, কিন্তু আকালু চলে যেতেই একে একে হুঁশ ফিরে আসার মতো সে শুনতে পাচ্ছে হিন্দু পাড়াতে জয়ধ্বনি উঠছে। দলে দলে লোক যাচ্ছে হিন্দু পাড়ার দিকে। সে ইসম এবং মঞ্জুরকে চিনতে পারছে। মনে হলো ছোট ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছে কারা, পুলিশের লোক। ওর বুকটা ধড়াস করে উঠল। ফেলুটা মাঠে দাঁড়িয়ে আছে। ওর যেন পরাণে ভয়ডর নাই। ছোট ঠাকুর মাঝখানে, সামনে পিছনে পুলিশ। সোনা, লালটু, পল্টু অর্জুন গাছটার নিচে দাঁড়িয়ে আছে। পাগল মানুষ তরমুজের জমিতে দাঁড়িয়ে আছেন। নরেন দাস আভারানী মাঠে নেমে এসেছে। গৌর সরকার, বেনেপাড়ার সব লোক নেমে এসেছে। একটা ফড়িং এ সময় আন্নুর মাথার ওপর এসে বসল। সে ফড়িংটা উড়িয়ে দেবার সময় দেখল ফেলু উঠে আসছে, একেবারে কাছে এসে গেছে। এবার সে আতরের গন্ধ পেয়ে যাবে। মনেই নেই গায়ে পেঁয়াজ রসুনের গন্ধ মেখে বসে আছে। কি করে? সামনে ছিল হাজিদের পুকুর। সে পুকুরে ঝাঁপ দিল এবং জলে ডুবে গেল। ফড়িংটা আন্নুর মাথার ওপর বসার জন্য জল পর্যন্ত উড়ে এসেছিল, জলের উপর ছুঁয়ে ছুঁয়ে গেল। কিন্তু আন্নু জলের নিচে ডুবে গেলে কোথায় পাবে তারে? ফড়িংটা আন্নুকে খুঁজে পেল না বলে আবার মাঠে উড়ে উড়ে অদৃশ্য হয়ে গেল। ফেলু পাড়ে দাঁড়িয়ে ফড়িংয়ের মজা দেখবে না বিবিকে ডাকবে, কি যে করবে ভেবে পেল না। একটা হাবা মানুষের মতো পুকুর পাড়ে দাঁড়িয়ে বিবি কখন জল থেকে ভেসে উঠবে সে আশায় দাঁড়িয়ে থাকলো ফেলু। হঠাৎ আন্নু মাঝ পুকুরে একটা চিতল মাছের মতো ভেসে উঠল। ফেলু হাঁকল, আমার বিবি রে। বিবি ফের ডুব দিল জলে। বিবি রে, পানির নিচে তোর কি হারাইছে? জলের নিচ থেকে তখন বুড়বুড়ি উঠছে। পানির নিচে কার যে কি হারায়। আন্নু ডুব সাঁতারে এখন পুকুর পার হয়ে যাচ্ছে। ফেলু বিবির ডুব সাঁতার দেখছে, ওর জলের উপর ভেসে ওঠা দেখছে। আন্নুর শরীর জলে ভিজে থাকলে ফেলুর বড় কষ্ট হয়। টানা টানা চোখ, বোরখার অন্তরালে সে এমন খুবসুরত বিবিকে রাখতে পারল না। ওর হাত না ভাঙলে বিবির কপালে কত সুখ ছিল। সে বিবির জন্য বাবুর হাটের শাড়ি কিনে আনতে পারত এবং একটা ময়না পাখি কিনে দিতে পারত। পায়ে মল, হাতে বাজু এবং কপালে টিকলি আর গলায় বিছা হার, কোমরে রূপোর পৈছি রোদে চকচক করত। এমন পুষ্ট শরীরে এসব থাকলে বিবি তার বেগম বনে যেত। হায়, তার নসিবে এত দুঃখ। সে বলল, হালার কাওয়া, হালার পাগল ঠাকুর। হুপ! আবার চিতল মাছটা জলে শরীর ভাসিয়ে দিল।
এবং পাখনা খেলিয়ে চিত হয়ে অথবা কাত হয়ে সাঁতার কাটলে আন্নু যেন এক রূপালী মাছ। এই পুকুরের জলে একটা রূপালী মোহ চোখের সামনে নাচছে। ওরও সাঁতার কাটতে ইচ্ছা হচ্ছে, জলের নিচে মাছ হয়ে আন্নুকে ছুঁতে ইচ্ছা হচ্ছে, কিন্তু সে পারছে না, তার হাত ভাঙা। হালার কাওয়া! সে ডাকল, আন্নু তুই উঠ দিনি, বাসুরটা সুইটা গেছে, ধরতে পারতেছি না। আর কোনো কোনো দিন যখন সাঁঝ নামে, যখন কুয়াশায় এই অঞ্চল ঢেকে যায়, যখন শীতের ঠান্ডায় পুকুরের মাছ, বিলের মাছ, নদী নালার মাছ এবং জলের তাবৎ জীব চুপ হয়ে থাকে, তখন আন্নু যায় চুপি চুপি, পিছনে যায় ফেলু। সামনে শুধু মাঠ, মাঠের নাড়া এবং সর্ষে ফুল থাকে। সর্ষে ফুল, বোঝা বোঝা নাড়া এবং ধনে পাতা। এই সময় মাঠময় পড়ে থাকলে বিবি তার সে রাতে চুপি চুপি সব তুলে আনে। এমনভাবে আনে যেন সে বেছে আনছে, এক জায়গা থেকে সব তুলে নেয় না, ফাঁকে ফাঁকে তুলে আনে। জমি যার, সে আলে দাঁড়ালে টেরই পাবে না ফাঁকে ফাঁকে কেউ ফসল চুরি করে নিয়ে গেছে। অথচ এই অসময়ে জলে সাঁতার আন্নুর। ফেলুর মাথা গরম হয়ে যাচ্ছে। বাছুরটা ষণ্ড দেখে দড়ি ছিঁড়ে পালিয়েছে। কার জমিতে গিয়ে মুখ দেবে এখন কে জানে। একমাত্র আন্নু সম্বল, সে বাছুরটা ধরে আনতে পারে। আর বাছুর যখন মাঠের ওপর দিয়ে দৌড়ায়, পিছনে আন্নু কাপড় সামলাতে পারে না। বলিহারি যাই, আন্নু একেবারে তখন বনো দেবী। সে হাঁকল, হালার কাওয়া, তোর গরম বাইর কইরা দিমু। আন্নু যেন টের পেল জলের নিচে ফেলু হাঁক পাক করছে পারে। সে উঠে বলল, কোনখানে? ফেলু হাত তুলে দিলে আন্নু ছুটল। বাছুরটা অনেক দূরে। আন্নু দ্রুত ছুটছে, ভিজে কাপড়ে ছুটছে। চুল ভিজা, কাপড় ভিজা, সব লেপ্টে আছে গায়ে। শাড়িটা হাঁটুর ওপর উঠে গেছে। সামনে সেই এক ধানের মাঠ। আন্নু ছুটছে সেই মাঠের উপর দিয়ে। বিবিকে দেখে বাছুরটাও ছুটছে, আর দৌড়ে ছুটছে আকালউদ্দিন। নামাজের সময় হয়ে যাচ্ছে। নামাজের আগে পরাপর দিন মসজিদে পৌঁছাতে হবে। নামাজ শেষে সে তার সব জাত ভাইদের সঙ্গে গলা মিলিয়ে বলবে, আল্লাহু আকবার। কিছুদিন আগে এই দেশে ছোট ঠাকুর এক বড় সভা করেছিলেন। নেতা মানুষটির মাথায় গান্ধী টুপি, কালো বেঁটে মানুষ। আগুনের মতো তার জ্বালাময়ী বক্তৃতা। ইংরেজ শাসনের বিরুদ্ধে তিনি এমন সব কথা বলেছিলেন যে ক্ষণে ক্ষণে হাততালি পড়েছে। বক্তৃতা শেষে নেতা মানুষটি বললেন, আমরা এক অখণ্ড দেশ চাই, সে দেশের নাম ভারতবর্ষ। এক দেশ, এক জাতি, হিন্দু মুসলমানের এক পরিচয়, আমরা ভারতবাসী। আকালউদ্দিন গিয়েছিল সভাতে। কত লোক, কি আগুন বক্তৃতায়! সে মাঠের এক কোণে দাঁড়িয়ে বক্তৃতা শুনতে শুনতে মনে মনে হেসেছিল, এক জাতি, এক পরিচয়, আমরা ভারতবাসী। আর তখন ইসম গোপাট পর্যন্ত নেমে এলো। কারণ সে বেশি দূর যেতে পারছে না। সে গেলে বাড়িঘরকে দেখাশোনা করবে, পাওনা গণ্ডা কে বুঝে নেবে। সে না থাকলে এই যে এক পরিবার থাকলো, পাগল মানুষ থাকলেন এবং বুড়ো মানুষটি, যিনি যে কোনো দিন আপন নিবাস থেকে ঈশ্বরের নিবাসে গমন করতে পারেন। তাদের এখন দেখে শুনে রাখার সব দায় এই মানুষের। সোনা, লালটু, পল্টু অর্জুন গাছটার নিচে দাঁড়িয়ে কাঁদছে। বড় বউ, ধন বউ পুবের ঘরের জানালায় দাঁড়িয়ে কাঁদছে। শশী মাস্টার অর্জুন গাছটার নিচে ওদের হাত ধরে দাঁড়িয়ে আছেন এবং নানান রকম বোঝ প্রবোধ দিচ্ছেন। দূর বোকা, কাঁদে নাকি? কত বড় সম্মান! দেশের কাজ করছে বলে ধরে নিয়ে যাচ্ছে। আমাদের দেশ স্বাধীন হবে, আমাদের কোনো দুঃখ থাকবে না। কত সম্পদ আমাদের, সব ইংরেজরা এখন সাগর পাড়ে নিয়ে চলে যাচ্ছে। ওদের তাড়িয়ে দিলে কোনো মানুষ না খেয়ে থাকবে না, দুর্ভিক্ষে মানুষ মারা যাবে না। আমাদের দেশ কত বড়, আর কি মহান এই দেশ! আমরা এই মহান দেশের মানুষ, আমাদের গর্বের শেষ নাই। সোনা শশী মাস্টারের এমন সব কথা শুনে কান্না থামিয়ে দিল। সে চোখ মুছে বলল, কবে স্বাধীন হইব? তার দেরি নেই মনে হয়। সোনার মনে হলো স্বাধীন হলেই সব হয়ে যাবে। যেমন জালালি, যে খেতে পেত না, স্বাধীন হলে খেতে পেত, জলে ডুবে মরতে হতো না। ওর খুব কষ্ট হচ্ছিল জালালির জন্য। সে আর 2 দিন দেরি করতে পারল না। স্বাধীন দেশের মানুষ সে হতে পারত।
তার মনে হলো এখন ঠাকুরদাও একদিন মরে যাবেন। তিনি স্বাধীন হবার আগে মরবেন না পরে মরবেন, পরে মরলে সে একদিন ঠাকুরদাকে তরমুজ ক্ষেত পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাবে। বলবে, ঠাকুরদা, আপনি তো সারা জীবন পরাধীন দেশের ওপর দিয়ে হেঁটে গেছেন, এবার স্বাধীন দেশের মাটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনার ভালো লাগছে না? বাতাসটা পাতলা মনে হচ্ছে না? বুক ভরে শ্বাস নিতে পারছেন না? মনে হচ্ছে না এবার আপনি আরও বেশি দিন বাঁচবেন? ঠাকুরদা নিশ্চয়ই সোনার মাথায় হাত রেখে বলবেন তখন, তোরা কত ভাগ্যবান, তোরা স্বাধীন দেশের মানুষ। কত সংগ্রামের পর এ স্বাধীনতা। জালিয়ানওয়ালাবাগ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, দেশবন্ধু, ওদের কথা সবসময় মনে রাখবি। ওদের জন্য এই স্বাধীনতা, ওদের ভুলে যাবি না। তোরা কতকাল বাঁচবি রে? আহা, স্বাধীনতা এই শব্দ কি এক আশ্চর্য সুষমামণ্ডিত কথা। সোনার চোখ বুজে আসছিল। তখন শশী মাস্টার দেখলেন ধানের জমির ওপর দিয়ে এক যুবতী মেয়ে ছুটছে। কে যায়? ও, সেই ফেলুর ডানা কাটা পড়ি যায়। কার গলা হ্যাত করে কেটে ধরে আনা বিবি বাছুরটাকে ধরে ফেলেছে। ফেলু দাঁড়িয়ে আছে জালালির কবরের পাশে। কবরের সাদা কাশ ফুল দুলছে বাতাসে। কবরটার উপর সবুজ ঘাস। বৃষ্টিতে বর্ষায় কবরটার কবর নেই, মসৃণ মাঠ হয়ে গেছে। সেখানে আবার নতুন জীবনের উন্মেষ হচ্ছে। আকালউদ্দিনের পরাপর্দি পৌঁছাতে পৌঁছাতে বেলা হয়ে গেছে। সে ফজরের নামাজে হাজির হতে পারেনি। জোহরের নামাজ সে সকলের সঙ্গে পড়তে পারবে। দূর দেশ থেকে লীগের নেতারা এসেছে। মসজিদের পাশে মাদ্রাসা, মাদ্রাসার সামনে বড় মাঠ, মাঠে শামিয়ানা টাঙানো। নিশান উঠছে। সেই কবে একবার তার গাঁয়ের পাশে শামুভাই জালসা করেছিল সিন্নির জন্য তামার বড় ডেগ, আর তখন মুড়াপাড়ার হাতি এসে সব তছনছ করে দিয়েছিল। জালসা হতে পারেনি, কিন্তু এখানে কার হিম্মত আছে জালসা ভেঙে দেয়? সাহাদের ঘাট নদীর অপর পারে। নদীর নাম ব্রহ্মপুত্র। তার পাশে পুরানো ভাঙা সব বাড়ি। এক সময় এ গঞ্জের মতো জায়গায় সাহাদের প্রতিপত্তি ছিল কত। এখন সাহারা নারায়ণগঞ্জের তেজারতি কারবার করে বড় ব্যবসা ফেলেছে। গায়ের পুরানো ভাঙা বাড়ি ফেলে চলে গেছে তারা। বড় বড় অসত্য গাছ জন্মেছে পাঁচিলে। আর শুধু চারপাশে মুসলমান গ্রাম, এবং নদী পার হলে এই মাদ্রাসা মৌলানা সাহেবের প্রাণ। এখানে কলকাতা থেকে জনাব আলী সাহেব এসেছেন। তিনি যখন বক্তৃতা করেন কাঁচের গ্লাসে ফুটফুট জল খান। আকালু ভাবল সেও জল খাবে কাঁচের গ্লাসে। তাহলে গলা শুকাবে না, কারণ এইসব নামী মানুষের সঙ্গে আকালউদ্দিন আজ মঞ্চে দাঁড়িয়ে প্রথম বক্তৃতা করবে। জল খেলে মাথায় বুদ্ধি আসে বুঝি। শামু ভাইও জল খান বারে বারে। মঞ্চে দাঁড়িয়ে জল খাওয়া বড় নেতার স্বভাব। সে এইসব নামী মানুষের সামনে কি আর বলবে? ভাবল, কি আর বলা যায়, শুধু প্রথমে বলা ইনশাআল্লাহ, তারপর কিছু হিন্দু বিদ্বেষের কথা বলে মঞ্চ থেকে নেমে পড়া। সে চারিদিকে দেখল নিশান উঠছে। কোথাও ইস্তাহারে লেখা আছে নারায়ে তাকদীর, অথবা লাল নীল সবুজ রঙের ফেস্টুন, ধর্মাধর্মের প্রতি অবজ্ঞা, হিন্দু বিধবা রমণীর মুসলমান দর্শনে ঘৃণ্য মুখ, অস্পৃশ্যতার কঠিন দৃশ্য, এবং কার কত জমি, হিন্দু শতকরা কতজন, হিন্দু কত আয় করে, সেখানে অঞ্চল বিশেষে কত মুসলমান, তার আয় কত, এসব পরিসংখ্যান। সহসা দেখলে মনে হবে শ্রেণী সংগ্রামের ডাক দিয়েছে তারা। এবং কবে প্রথম লীগ প্রতিষ্ঠিত হয়, যাঁরা করেছেন তাদের ছবি। বিখ্যাত সব মসজিদের ফটো থামে লাল নীল মোড়া কাগজের ওপর সাঁটা। এবং হজে গেলে যেসব ছবি সংগ্রহ করে এনেছে হাজী সাহেবেরা, সেই সব ছবি ঝুলিয়ে পবিত্র ইসলামের বাণী বহন করছে এই সভা। শামিয়ানার নিচে এইসব দৃশ্যের ভিতর দিয়ে আকালউদ্দিন মোড়লের মতো হেঁটে যাচ্ছিল। সে মানি জনদের আদাব দিল। শামিয়ানার দক্ষিণ দিকে বড় বড় উনুনের তামার ডেগ, যারা মানিগুণী জন তাদের খাবার ব্যবস্থা। সে এখানে এসেই প্রথম খোঁজ করল শামসুদ্দিনের। শামুবাই থাকলে সে গলা ছেড়ে বলতে পারবে, সে মনে বল পাবে। শামুভাই যে কোন দিকে? কেউ বলল তাইন গোসল করতে গেছেন। কেউ বলল তিনি আলী সাহেবকে নিয়ে মাঠে নেমে গেছেন।
এবং এইসব গ্রাম দেশের কি অসহায় দারিদ্র্য তাই দেখাতে নিয়ে গেছেন। ওরা এবার সকলে রান্না হলেই আহার করতে বসবে। তারপর জোহরের নামাজ। নামাজে কে ইমাম হবে আজ? আকালউদ্দিনের কতকালের খোয়াব সে এমন এক বড় মাঠে জমায়েতের ইমাম হবে। শামুভাই থাকলে সে একবার মনের ইচ্ছেটা প্রকাশ করতে পারত। সে হন্যে হয়ে শামুভাইকে খুঁজছিল, আর খুঁজতে খুঁজতেই পেয়ে গেল। শামুভাই সেই লম্বা সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় ফেজ টুপি পরে মাঠ থেকে উঠে আসছে। পায়ে বুট জুতো, মোজা নেই, সঙ্গে এক দঙ্গল লোক। রোদে ওদের সকলের মুখ পুড়ে গেছে। জল তেষ্টা পেতে পারে বলে বদনা হাতে 5-7 জন লোক সঙ্গে সঙ্গে হাঁটছে। ওরা এবার সকলে খেতে বসে গেল। পাটির ওপর 5-7 জন করে গোল হয়ে বসে গেল। বড় থালায় ভাত, 6-7 জন করে একটা থালার চারপাশে বসেছে। থালার মাঝে মঠের মতো ভাত সাজানো। কিনারা থেকে যে যার মতো ভাত ভেঙে ডাল নিয়ে চেটে চেটে ভাত, ডাল, গোস্ত খাচ্ছে। শামু, আকালু এক গাঁয়ের লোক, এবং যারা কাছাকাছি তারা পাশাপাশি বসে খাচ্ছে। যে যার মতো একই থালায় ভাত ভেঙে মেখে খেয়ে উঠে মুখ ধুলো, নদীর ঘাটে অজু করে এলো, একসঙ্গে সার বেঁধে নামাজ পড়ল। মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে আকালউদ্দিনের। সে ইমামের কাজ করছে। তারপর মঞ্চে উঠে যে যার মতো বলে গেল। সবাই প্রায় কথায় কথায় হিন্দু সাম্রাজ্যবাদের কথা বলল। মাঠের দিকে হাত তুলে দেখালো, বলল, 2-4 বিঘা বাদে বাকি সব জমি কার? হিন্দুর। ভূমিহীন কারা? আমরা। উকিল বলুন, ডাক্তার বলুন, কারা? হিন্দুরা। শিক্ষা দীক্ষা কাদের জন্য? হিন্দুর জন্য। ওদের জমিতে খাটলে আপনি খান, আপনার নাম মুসলমান। এবার হাততালি পড়ল। শামসুদ্দিন কিন্তু খুব যুক্তি এবং তথ্যের সাহায্যে এই যে আমরা মুসলমানেরা আলাদা একটা দেশ চাই তার যুক্তিপূর্ণ ব্যাখ্যা রাখল। সে একটা সালের উল্লেখ করে বাংলাদেশে হক সাহেবের পরিণতির কথা বলল। হিন্দু মুসলমান একই রাষ্ট্রে একই পতাকার নিচে বসবাস করতে পারে না, তার কারণ ব্যাখ্যা করল। সে বলল, আপনারা জানেন মিয়া ভাইরা আমার দিলের চাইতে আপন পীড়িতের মানুষেরা। আপনারা জানেন 1937 সালের কথা। হক সাহেবের কৃষক প্রজা দল যেহেতু মুসলিম প্রধান দল, তাকে নিয়ে কংগ্রেস যৌথ সরকার গঠন করলেন না। আপনারা জানেন উত্তরপ্রদেশের মুসলিম লীগ দাবি করেছিল যৌথ সরকারের। নেহেরুজি তা বানচাল করে দিলেন। আপনারা জানেন হক সাহেবের দল কোনো সাম্প্রদায়িক দল নয়, সাধারণ মেহনতি মানুষ নিয়ে এই দল। কৃষক প্রজা এই নিয়েই আন্দোলন। অথচ হিন্দুদের এমন মুসলিম বিদ্বেষ যে তারা কিছুতেই যৌথ সরকার গঠন করলেন না, বরং কংগ্রেস হক সাহেবের সব প্রগতিশীল কাজের বিরুদ্ধাচারণ করতে থাকল। হক সাহেব তখন বুঝতে পারলেন তার তখ্তে তাউস পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গায় ভেঙে পড়েছে। বলে শামসুদ্দিন একটু থামল, এক গ্লাস জল খেল, চারিদিকে তাকিয়ে দেখল কেমন ভিড় হয়েছে। তারপর ফের বলতে থাকল, আপনাদের কাছে আমি এখন পীরপুরের রিপোর্ট তুলে ধরব। কি প্রকট এই মুসলিম বিদ্বেষ, কি অমানসিক অত্যাচার! তাজা খুনের হোলি খেলেছে তারা। আপনার আমার খুনে ওরা গোসল করেছে। সে এসব বলে আবার জল খাবার সময় কি যেন এক ছবিতে মালতীর মুখ, সেই করুণ মুখ। তুই শামু, এটা কি কস? সঙ্গে সঙ্গে তার কেমন গলা শুকিয়ে গেল। কোনো রকমে তারপর বলল, আপনাদের ভিন্ন দেশবাদে গতি নাই। সে নিজেকে বলল, হে আল্লাহ, এছাড়া এ জাতির উদ্ধার নাই। কি ভাবল সামান্য সময় ফের শামু। তারপর ভিড়ে সে যে কেন বারবার সেই করুণ মুখ দেখতে পাচ্ছে বুঝতে পারছে না। যেন কেবল বর্ষায় মালতী তার হারানো হাঁসটা খুঁজছে, এবং সে মালতীকে নিয়ে ধান ক্ষেতের আলে আলে লগি বাইছে। মালতীর হাঁসটা খুঁজে পেলেই সে তাকে দিয়ে আসবে বাড়িতে। এসব সাময়িক দুর্বলতা। এতগুলি মানুষ তার মুখ থেকে আরও কি শুনতে চাইছে? সে এত কম বললে নিজের জাতির প্রতি বেইমানি করবে। সে গলা সাফ করে বলল, উত্তরপ্রদেশের খালিকুজ্জমান সাহেবের কি অনুনয় বিনয়!
আমাদের সরকার পরিচালনায় সামান্য স্থান দিন। কে কার কথা শোনে? বল্লভভাই প্যাটেল সব অনুনয় যমুনার জলে ভাসিয়ে দিলেন। সে এবার ঘড়ি দেখল। পকেট থেকে ঘড়িটা বের করে সময় দেখে বলল, আমার পরবর্তী বক্তা আছেন, তারাও বক্তব্য রাখবেন আপনাদের কাছে। কেবল মেহেরবানি করে আপনারা যাবার আগে মোতাহার সাহেবের কাছ থেকে একটা করে বই নিয়ে যাবেন। তারপর সাঁঝে যখন আজান শুনতে পাবেন, কুপির আলোতে পড়বেন এই রিপোর্ট। মুসলিম পীড়নের খুঁটিনাটি তথ্য পড়লে আপনাদের খুন টকবক করে ফুটবে। সে বড় সহজ ভঙ্গিতে কথাগুলি বলল এবং হাতটা মুখের ওপর একবার বুলিয়ে নিল। আকাল উদ্দিন বড় নিবিষ্ট মনে শুনছে এবং শামুর অবয়বে কি কি রেখা ফুটে উঠছে সে লক্ষ্য রাখছে। সেও এমনভাবে মুখের রেখার দ্বারা তার ক্রোধ, উত্তেজনা এবং অর্থনৈতিক বৈষম্যের কথা সকলের ভিতর ছড়িয়ে দেবে। শেষে শামু যেভাবে কথা শেষ করে হাত ঘুরিয়ে এনেছে দৃপ্ত ভঙ্গিতে, সেও অন্যমনস্কভাবে নকল করতে গিয়ে কেমন সকলের কাছে ধরা পড়ে গেল। সে তাড়াতাড়ি বক্তৃতা শেষ হতেই সহসা হেঁকে উঠল, আল্লাহু আকবার। জনাব আলী সাহেব বললেন, দেশটা ইংরেজরা আমাদের হাত থেকে নিয়েছিল। আশা করব যাওয়ার সময় ইংরেজ শাসনভার আমাদের হাতে দিয়ে যাবেন। গোলামের জাত দেশ শাসনের বোঝে কি? সবাই হাততালি দিচ্ছে একসঙ্গে। বড় মজার কথা বলেছেন সাহেব, ওরা খুব খুশি এমন কথায়। বিকেলবেলা আকালু মসজিদের নিচু জমিটাতে দাঁড়িয়েছিল। ক্রমে সূর্য অস্ত যাচ্ছিল। এক এক করে বিদায় নিচ্ছে সবাই। গয়না নৌকায় আজই শামুভাই নারায়ণগঞ্জে যাবে, কাল ঢাকা চলে যাবে। সে একটু সুবিধা মতো শামসুদ্দিনকে একা পাবার ইচ্ছাতে আছে। আলী সাহেব দুদিন থাকবেন মৌলানা সাহেবের বাড়িতে। এখন সবাই চলে গেলে কেবল থাকে শামু ভাই। শামুর অঞ্চল এটা, সেই সবাইকে বিদায় দিচ্ছে। বিদায় দিয়ে শামু এদিকে উঠে আসছে, দুজন লোক পিছনে। ওরা শামসুদ্দিনকে শামিয়ানার নিচে পৌঁছে দিয়ে চলে যাচ্ছে। এই সময় সে তাড়াতাড়ি কাছে গিয়ে বলল, দেশে যখন আইলেন বাড়ি একবার ঘুইরা যাইবেন না? সময় খুব কম, কাইল আবার বন্দরে সভা আছে। আকালু এবার শামুকে চুপি চুপি বলল, ছোট ঠাকুরকে ধইরা নিয়া গেছে। কেমন বিস্ময়ের গলায় বলল, ছোট কর্তারে? হ্যাঁ, ছোট কর্তারে। কবে? আইছিল ধরতে রঞ্জিত রে, পাইল না, ধইরা নিয়া গেল ছোট কর্তারে। রঞ্জিত কই গেছে? রঞ্জিত মালতীরে নিয়া পালাইছে। শামসুদ্দিনের মুখটা বিষণ্ণ দেখাচ্ছে। সে আর কিছু বলতে পারল না। আকালু কত কাজের, লীগের জন্য সে কতটা জীবনপাত করেছে এমন দেখানোর জন্য বলল, দিলাম খবর থানায়, কইলাম একজন রাজনৈতিক কর্মী আত্মগোপন কইরা আছে। তোর কি দরকার ছিল আকালু? তুই এমন করতে গেলি কেন? কাফের যত বিনষ্ট হয় তত ভালো না? না, এমন চোখ মুখ দেখবে শামসুদ্দিনের সে আশাই করতে পারেনি। শামু আবার চুপ হয়ে গেল। শামিয়ানার নিচে হ্যাজাগের আলো। সে এক দরগার যুবক অথবা এক ফকির যায়, তার হাতে লণ্ঠন। কত দূর যে সে এভাবে যাবে কেউ যেন বলতে পারে না। শামু শেষে বলল, আর কিছু কইবি? সে কেমন থতমত খেয়ে গেল। সে আরও যা বলবে ভেবেছিল, শামসুদ্দিনের মুখ দেখে সেসব ভুলে গেল। পীরের মাজারে জোটন তখন সব করবি ফুল পরিষ্কার করছে। সে সাঁঝ লাগলেই মোমবাতি জ্বালায় এবং মাজারের ওপর গত সন্ধ্যা থেকে যেসব ফুল ঝরে পড়েছে সেসব ফেলে দেয়। তকতকে মাজার, চারপাশে সবুজ ঘাস। নিচে ফকির সাহেব শুয়ে আছেন, আর উপরে এই করবি ফুলের গাছ নিশিদিন ফুল ছড়িয়ে দিচ্ছে। সে মোমবাতি জ্বালিয়ে তার ঘরটার দিকে উঠে যাবে এবার। এখনো ভালো করে অন্ধকার হয়নি। কিসের শব্দে সে সর্বনের দিকে তাকাতেই দেখল বাতাসে সর্বণ কাঁপছে এবং সর্বণ ফাঁক করে কেউ এদিকে উঠে আসছে। এই অসময় মানুষ, এক মিয়া মানুষ, কিন্তু এ কি, পিছনে বোরখা পরে এক বিবি। এমন একটা অঞ্চলে এক মিয়া বিবি। সে কেমন বিস্মিত চোখে মাঝারের পাশে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছে। রঞ্জিত কাছে গেলেও জোটন কোনো কথা বলতে পারল না। অপরিচিত মানুষজন আসে, সকালের দিকে আসে।
পীরের মাজারে বাতাসা অথবা ফুল দিয়ে যায় কেউ, কেউ আসে জড়িবুটি নিতে, সন্তান সন্ততি না হলে কেউ আসে, আর আসে মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগলে, কেউ তার গাছের প্রথম লাউ কুমড়ো মাজারে দিতে আসে। ফকির সাহেবের সব জড়িবুটির গুণাগুণ জোটন জেনে নিয়েছে। এই করেই জোটনের সংসার। সেও ক্রমে এই অঞ্চলের পিরানি হয়ে যাচ্ছে। এমন একটা বিবর্জিত জায়গায় থাকলেই সে আর মানুষ থাকতে পারে না, জিন পরি হয়ে যেতে পারে অথবা পীর পয়গম্বর। ফলে জোটনের কিছু জমি হয়েছে, কেউ ফসল দিয়ে যায়, কেউ মুরগি দিয়ে যায়। মুরগি বেচে ফসল বেচে তেল নুন নিয়ে আসে 3 ক্রোশ দূর থেকে। এক হাট আছে, হাট বাড়ি এই দরগা ভেঙে মাইলখানেক হেঁটে গেলে হাটের পথ। হাটের মানুষেরা সে পথে যায়, যারা যায় তাদের হাতে সে মুরগি দিয়ে দেয়, ফসল দিয়ে দেয়। ওরা এসব বিক্রি করে তেল নুন ডাল এসব দিয়ে যায়। আজ হাটবার নয়, সে কাউকে মুরগি দেয়নি যে বেচে তাকে তেল নুন দিয়ে যাবে। এই সূর্যাস্তের সময় কেউ এমন নেই এ অঞ্চলে, বিবি নিয়ে এখানে চলে আসে। সুতরাং জোটন কি যে বলবে এই অপরিচিত মিয়া সাহেবকে বুঝতে পারল না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল। রঞ্জিত দাড়ি গোঁফ তুলে বলল, আমাকে চিনতে পারছিস না জোটন? চিনতে পারছে না জোটন। যে মানুষ খুদকুড়ো পেলেই কি খুশি, সে যে এখন পিরানি তা রঞ্জিত জানবে কি করে? কেবল জোটন বুঝতে পারল এই মানুষ এসেছে তার বাপের দেশ থেকে, নতুবা তার নাম ধরে কে ডাকতে সাহস পাবে? বোরখার নিচে বিবি মুখ লুকিয়ে রেখেছে। বয়সে কত ছোট এই মানুষ, তার হাঁটুর সমান বয়সী। সে বলল, কোন গাঁ তোমার? আমি রঞ্জিত, গ্রাম রাইনাদি। আপনি রঞ্জিত ঠাকুর? ওমা, এডা কি কয় তাইন? বোরখার নিচে কারে আনছেন? আপনি কত বড় হইয়া গেছেন। মালতী রে। আরে এডা কি কন? মালতী রে, ওই দেখি। মালতী বোরখা খুলে ফেলল। জোটন মালতীর মুখ চোখ দেখে ভয় পেয়ে গেল। কি শীর্ণ চেহারা, চোখ কোটরাগত, কঙ্কাল সার। কি যুবতী, কি হয়ে গেছে। জোটন বলল, ভিতরে আয় মালতী, কর্তা আসেন। রঞ্জিত কি বলতে গেলে জোটন বাধা দিল। বলল, ব্যাখ্যা লাগবো না, পীরের থানে যখন আইসা পড়ছেন আর ডর নাই। এই জোটন নিবাসী এই বনে, এবং বনের ভিতর এক রহস্য আছে। সেই রহস্যে সে ডুবে গেছে। এই দরগার ঝোপ জঙ্গল, কড়ুই গাছ, রসুন, গোটা গাছ ফেলে সে আর এখন কোথাও যেতে চায় না। বন বাদারে অন্ধকারে একটা করবি গাছের নিচে কবরের পাশে বসে থাকলে মনেই হয় না মাটি কার, মাটি হিন্দু না মুসলমানের। সে এতদিন পর দুজন বাপের দেশের মানুষ দেখে খুশিতে জলমল করে উঠল। বলল, পীর সাহেব, দেখেন আপনার দরগায় কেডা আইসে। বলে সে 2 অতিথি নিয়ে হাঁটতে থাকল। আজ এ পর্যন্তই। উপন্যাসের ত্রয়োবিংশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতন নমস্কার।